একটাই শপথ, বাংলাকে রক্ষা করতে হবে, তৃণমূলকে রক্ষা করতে হবে, মামাটি মানুষকে রক্ষা করতে হবে। নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন পারফেক্ট পলিটিক্স, সাদা বাংলায় রাজনীতির কথা। বন্ধুরা, তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একেবারে ভোটের দামামাটা বাজিয়ে দিলেন। 1 বছরেরও বেশি সময় এখনো পড়ে রয়েছে, কিন্তু 2026-এর বিধানসভা ভোট তৃণমূলের কাছে, তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে কতটা মরণ বাঁচনের লড়াই, সেটা কিন্তু আজকে খোদ মমতা বন্দ্যোপাধ্যায়ের যে ভাষণ, যে বক্তব্য, সেই বক্তব্যেই স্পষ্ট হয়ে গেল। কলকাতার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার দলের সমস্ত নেতা কর্মীদের নিয়ে যে সমাবেশটা করলেন, যে বৈঠকটা করলেন, সেই বৈঠকে এদিন কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রত্যেকটি শব্দে যেন আতঙ্ক ঝরে পড়েছে। কোথাও যেন মমতা বন্দ্যোপাধ্যায়কে আতঙ্কিত মনে হয়েছে 2026-এর বিধানসভা ভোটকে কেন্দ্র করে। একদিকে মহারাষ্ট্র, অন্যদিকে দিল্লি, এই 2 রাজ্যের ভোটের ফলাফলকে সামনে রেখে মমতা বন্দ্যোপাধ্যায় এখন ভাবছেন যে কি করে তিনি বাংলাকে বাঁচাবেন। তিনি লাগাতার ঘুঁটি সাজাচ্ছেন যে কি করে এই বাংলায় তৃণমূলকে বাঁচিয়ে রাখবেন। তিনি মুখে বলছেন যে বাংলাকে বাঁচাতে হবে, বহিরাগতদের দখলদারি থেকে বাংলাকে বাঁচাতে হবে, কিন্তু আসলে তিনি বলতে চাইছেন যে বহিরাগত, মানে বুঝতেই পারছেন যে কোন দল, বিজেপি, সেই বিজেপির হাত থেকে আসলে তৃণমূলকে বাঁচাতে হবে। আর বন্ধুরা, ভিডিওর শুরুতেই কিন্তু সেই স্লোগানটা আপনাদের শুনিয়ে দিলাম যে তৃণমূল নেত্রী খোলাখুলি বলছেন যে এবারের লড়াই তৃণমূলকে বাঁচানোর লড়াই। যদিও তিনি এদিন মুখে বলেছেন যে আমাদের লক্ষ্য, আমাদের টার্গেট এবারের বিধানসভা ভোটে 215 আসন জয় করা। অভিষেক বন্দ্যোপাধ্যায় তার আগেই এই লক্ষ্যমাত্রাটা তৃণমূলের কর্মী, সমর্থক এবং নেতাদের দিয়ে দিয়েছিলেন, আর সেটাতেই এদিন সিলমোহর দিতে দেখা গেছে মমতা বন্দ্যোপাধ্যায়কে। অর্থাৎ এই মুহূর্তে বিধানসভায় তৃণমূলের যে শক্তিটা রয়েছে, যতজন বিধায়ক রয়েছেন, ঠিক সেই সংখ্যাটাকেই 2026-এর টার্গেট হিসেবে দেখছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আর এইখানেই কিন্তু প্রশ্নটা উঠতে পারে যে এই সংখ্যাটা তো তিনি বাড়ানোর কথা বলতে পারতেন, বাড়ানোর টার্গেট নিতে পারতেন, কিন্তু না, বাড়ানোর টার্গেট তিনি নিচ্ছেন না, কিংবা তার যে সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনিও নিচ্ছেন না। তাদের টার্গেট যেখানে আছো সেখানেই থাকো, তৃণমূল যেখানে আছে সেখানেই থাকবে, সেখানে থাকলেই তাদের জন্য নিশ্চিত, তাদের জন্য আর চিন্তার কোনো কারণ নেই। আর এই যে টার্গেট, এই টার্গেটটাকে সামনে রেখেই এদিন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নতুন করে খেলা হবে স্লোগান দিয়েছেন। যখন মমতা বন্দ্যোপাধ্যায় তার দীর্ঘ ভাষণ দিচ্ছেন, সত্যি কথা বলতে নেতাজি ইন্ডোর স্টেডিয়াম তো তৃণমূলের কর্মী, সমর্থক, নেতাদের ভিড়ে একেবারে ঠিক ঠিক করছিল, কিন্তু তৃণমূল নেত্রীর ভাষণে তেমন কোনো এনার্জি তারা পাচ্ছিলেন না, তেমন কোনো ভোকাল টনিক তারা পাচ্ছিলেন না। কোথাও যেন হাততালি, কোথাও যেন জয়ধ্বনি একটু ঝিমিয়ে ঝিমিয়ে হচ্ছিল। আর ঠিক তখনই যেটা দেখা গেল যে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার সেই যে ব্রহ্মাস্ত্র, যে ব্রহ্মাস্ত্রকে তিনি ব্যবহার করে 2021-এর বিধানসভা ভোটে জয়ী হয়েছেন, সেই ব্রহ্মাস্ত্রটাই বার করলেন, ঝুলি থেকে বার করে আবার যেটা তিনি স্লোগান দিতে বাধ্য হলেন যে খেলা হবে। আর এই খেলা হবে স্লোগানটাকেই তিনি ভেঙে 4 টুকরো করে দিলেন, বললেন যে এবার একটা খেলা নয়, আরও অনেক বেশি খেলা হবে। আর এই যে তার স্লোগান, খেলা হবে স্লোগান, সেই স্লোগানে কিছুটা হলেও তৃণমূলের কর্মী, সমর্থক, নেতারা একটু উজ্জীবিত হলেন। আর তারপরেই যেটা দেখা গেল যে তৃণমূল নেত্রী সমস্ত তৃণমূলের কর্মী, সমর্থকদের জন্য কি খেলা হবে সেটার একটা রূপরেখা তৈরি করে দিলেন। 1, 2, 3 করে বলে দিলেন যে এই 2026-এর বিধানসভা ভোটে তৃণমূলকে বাংলায় বেঁচে থাকতে হলে কি করতে হবে, আর কি করতে হবে সেটা মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখেই শুনুন। খেলা আবার হবে, 2026-এর খেলাটা আর একটু জোরে মারতে হবে, বল জোরে মারতে হবে, ক্রিকেট বলটাও জোরে মারতে হবে, ফুটবলটাও জোরে মারতে হবে। আর সেই কাজটা শুরু হবে ভোটার লিস্ট থেকে। আর চুকিটকিট খেলাও হবে, সুইমিংও হবে।
সব কিছু হবে। প্রথম কাজ হচ্ছে নাম্বার 1 ভোটার লিস্ট, এটা বুথের কর্মীদের করতে হবে। খেলা নাম্বার 2 মানুষের সাথে যোগাযোগ করে বাড়ি বাড়ি গিয়ে সংযোগ স্থাপন করা। খেলা নাম্বার 3 সংগঠনকে শক্তিশালী করা, এলাকা এলাকায় কারা আসছে নজর রাখা, এলাকায় যাতে কোনো দুর্ঘটনা ঘটাতে না পারে, নানা রকম আমদানি রপ্তানি হচ্ছে সেটা যাতে না হয় নজর রাখা, কোনো দাঙ্গা যাতে না হয় নজর রাখা, সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় থাকে নজর রাখা, কোনো মানুষের উপর কোনো অত্যাচার না হয় নজর রাখা। আর খেলা নাম্বার 4 বিজেপির হবে হার, মাথায় থাকবে। ভোটার লিস্ট থেকে শুরু হবে। আর ওই 215 যেটা বলেছে, এখন আমাদের কাছে 220-21 আছে, বিজেপির থেকেও অনেকে জয়েন করেছে। আমরা 215 পার করব, তারপরে কোনো কথা, তার থেকে বেশি হবে তো কম হবে না। এবারেও বিজেপি যে সিট পেয়েছে সেটা পেতে দিলে চলবে না। অর্থাৎ বন্ধুরা বুঝতেই পারছেন যে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই 26-এর বিধানসভা ভোটকে কেন্দ্র করে কতটা আতঙ্কিত, কতটা তিনি যুদ্ধকালীন পরিস্থিতির মধ্যে দিয়ে এই লড়াইটা শুরু করে দিলেন। তিনি কিন্তু নিজেই এদিন তার ভাষণে বলেছেন যে এমার্জেন্সির মধ্যে তিনি 24 ঘন্টাই কাজ করবেন, 24 ঘন্টায় কিন্তু তিনি তার নেতা কর্মী সমর্থকদের সঙ্গে যোগাযোগ রাখবেন। আর এই যে এমার্জেন্সি কথাটা, এটাই হচ্ছে আসলে মমতা বন্দ্যোপাধ্যায় বা তৃণমূলের এই পশ্চিমবঙ্গে 2026-এর বিধানসভা ভোটের জন্য যুদ্ধকালীন পরিস্থিতি। মানে একেবারে কিন্তু যুদ্ধকালীন পরিস্থিতিতে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 26-এর যে ভোটের প্রস্তুতি, সেই প্রস্তুতিটা কিন্তু আজকে থেকেই শুরু করে দিলেন। এবং এই যে তার যুদ্ধকালীন পরিস্থিতি, এই যুদ্ধকালীন পরিস্থিতিতে যে কোনো তৃণমূলের নেতাকেই রেয়াত করা হবে না, সেটা কিন্তু এদিন পরিষ্কার ভাষায় জানিয়ে দিলেন, বলে দিলেন যে যারা কাজ করবে তাদেরকেই নিয়ে তিনি চলবেন, তাদেরকেই তিনি দলে জায়গা দেবেন, নেতার পদ দেবেন। আর যারা কাজ করবে না তাদের কিন্তু তিনি আর দলের মধ্যে কোনো আশকারা দেবেন না। সেই সঙ্গে এটাও জানিয়ে দিলেন যে তিনি কিন্তু ফেসবুক এবং টুইটারটা ভালো মতোই নজর রাখেন, খুঁটিয়ে খুঁটিয়ে দেখেন, খেয়াল রাখেন যে তার কোন নেতা কখন কি করছে, কখন কি বক্তব্য রাখছে। ফলে সবাই কিন্তু সাবধান। 26-এ মরণ বাঁচনের লড়াই, আর সেই লড়াইয়ে এতটুকু কিন্তু অবহেলা করলে চলবে না। আর কেউ যদি 26-এর বিধানসভা ভোটের আগে মাথাটা এদিক ওদিক ঘোরানোর চেষ্টা করে, মানে বুঝতেই পারছেন মমতা বন্দ্যোপাধ্যায় কোন কথা বলছেন, কেননা ভোটের আগে তো যথারীতি সেই দল বদলুদের খেলা শুরু হবে। তো সেটাও কিন্তু এদিন তিনি সাবধান করে দিলেন যে দলের নেতারা কে কি করছেন, কখন কোথায় যাচ্ছেন, কে কার সঙ্গে যোগাযোগ রাখছেন, সবই কিন্তু তিনি জানেন, নজরদারি কিন্তু করছেন। আর এই সব কথা বলতে গিয়ে তিনি তৃণমূলের নেতাকর্মীদের কি বার্তা দিলেন বন্ধুরা, সেটাও দেখুন। নিজেকে দেখা কাজ, আয়নায় মাঝে মাঝে নিজেদের মুখটা দেখুন তো ঠিক আছে কিনা। মানুষ কাকে ভালো বলছে আর কাকে খারাপ বলছে খবর কিন্তু আমি রাখি, সঠিক সময়ে সঠিক প্রমাণ পেয়ে যাবেন। আমরা কিন্তু এগুলো কাউন্ট করে রাখি। আমি এখনও বলছি 7 দিনের মধ্যে জেলা কমিটি, যারা একটা করে কোর কমিটি আমরা করে দেব, যারা ভোটার লিস্টের কাজটা এখন থেকে করতে হবে। যারা ভালো করবেন তাদের সেখানে জায়গা হবে, যারা করবেন না এখন থেকে কাল থেকে তাদের জায়গা হবে না। এবং তারা কতটা করতে পারলেন 3 দিন পর পর তাকে কিন্তু ইনফরমেশান দিতে হবে, এবং ইনফরমেশান পার্টি অফিসকে পাঠাতে হবে, তৃণমূল ভবনে পাঠাতে হবে সুব্রত বক্সির কাছে। এবং আমি সুব্রত বক্সির নেতৃত্বে, যেহেতু হয়তো কোথাও প্রবলেম হচ্ছে, কেউ আপনার প্রশাসন কথা শুনছে না, হয়তো কোথাও আপনি করতে যাচ্ছেন বাধা পাচ্ছেন, সেই কথাটি জানাতে হবে। তার জন্য আমি স্টেট লেভেলে এই ভোটার লিস্ট সংক্রান্ত একটা কমিটি করে দিচ্ছি। তাদের রোটেশন অনুযায়ী অফিসে 4 জন করে বসতে হবে এখন কাল থেকে রেগুলার। তারা বসবেন এবং তারা কথাগুলো শুনবেন, সমাধান করবেন। না করতে পারলে আমাকে যোগাযোগ করবেন। তার কারণ হচ্ছে আমি কিন্তু অলওয়েজ অ্যাভেলেবেল ফর দিস টাইপ অফ ওয়ার্ক।
আমি এমার্জেন্সিতে অলওয়েজ অ্যাভেলেবেল, এটা মাথায় রাখবেন। মনে রাখবেন, আমি কিন্তু রোজ খুঁটিয়ে খুঁটিয়ে ফেসবুক দেখি, টুইটার দেখি, আর কে কি বলছেন, কে কি করছেন, সবটাই কিন্তু নজরে আমার থাকে। এদের জন্য নজর আমার থাকবে। প্রতীকটা না থাকলে আপনি এমএলএ হতেন না, আর প্রতীকটা না থাকলে আপনি কাউন্সিলরও হতেন না, প্রতীকটা না থাকলে আপনি গ্রাম সভাও যেতে পারতেন না, প্রতীকটা না থাকলে আপনি পঞ্চায়েতেও যেতে পারতেন না, জেলা পরিষদেও যেতে পারতেন না। প্রতীকটা মেন, এটা মাথায় রাখবেন। অর্থাৎ সব মিলিয়ে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু এবার আটঘাট বেঁধে নেমে পড়লেন, কেননা লড়াইটা কিন্তু এবার মহাশক্তিধরের সঙ্গে। এটা কোনো কংগ্রেস পার্টি নয়, এটা কোনো সিপিএম পার্টি নয়, এই পার্টির নাম বিজেপি। যদিও মমতা বন্দ্যোপাধ্যায় এদিন আবার তৃণমূলের কর্মী সমর্থকদের উজ্জীবিত করার জন্য, একটু মনে ভরসা জোগানোর জন্য এটা বলেছেন যে আর 3-4 বছর পরে আর বিজেপি বলে কিছু থাকবে না, বিজেপির পতন শুরু হয়ে যাবে। কিন্তু কথা হচ্ছে যে ওই 3-4 বছর বিজেপি যে থাকবে, তার আগে যদি তৃণমূলই শেষ হয়ে যায়, তো 3-4 বছর তো তৃণমূলকে বাঁচিয়ে রাখতে হবে, বেঁচে থাকতে হবে। তা না হলে বিজেপির পতন দেখবে কি করে? তার আগেই তো 26-এ তৃণমূলের পতন হয়ে গেলে খেলা শেষ। তো সেই জন্যই কিন্তু এদিন মমতা বন্দ্যোপাধ্যায়কে বিজেপির বিরুদ্ধে বিষোদ্গার করতে গিয়ে কোথাও যেন তৃণমূলকে বাঁচানোর কথাটাই আগে বলতে হয়েছে, তৃণমূলকে রক্ষা করার কথাটাই কিন্তু বলতে হয়েছে। আর তার পাল্টা বিজেপিকে আক্রমণ করতে গিয়ে তিনি তার স্টাইলে যথারীতি যে কথাগুলো বলেছেন, সেগুলো বন্ধুরা একবার দেখুন। রাজনীতি হচ্ছে ফিল্ডে, উন্নয়নের সাথে সম্পর্কে, মানুষের সাথে কাজে। ধর্ম আর রাজনীতিকে এক করে দেখার চেষ্টা করবেন না। আর এই সুযোগে যদি মনে করেন যে সাম্প্রদায়িকতা করে আপনারা ইলেকশনের হাঁটু জল পার হবেন, আগে তো হাঁটু পর্যন্ত জলে ভিজুক, তারপরে তো কলসি দিয়ে দিয়ে মাথায় জল ঢালবেন। পুকুর যখন শুকিয়ে যায়, নদী যখন শুকিয়ে যায়, তখন হাঁটু জলও থাকে না, তখন স্নান করবেন ঘটির জল দিয়ে দিয়ে। পুকুরের জলটা কিন্তু তৃণমূল কংগ্রেস পুরোটা জানে কি করে সাঁতার কাটতে হয়, আর আপনারা ঘটি নিয়ে সাঁতার কাটেন। এই হচ্ছে তফাৎ। কাজে এই তফাৎটুকু সামলে নিয়ে কাজটা করতে হবে। যারা দেশ চালাতে পারে না, তারা দেশ দখল করবে ভোটার লিস্টে কারচুপি করে আর এজেন্সি লাগিয়ে। দেখি এজেন্সির কত ক্ষমতা, এজেন্সির ক্ষমতা বড় না মানুষের ক্ষমতা বড়, এটা আমরা দেখতে চাই। কুচুটের দল একটা, কুৎসার দল একটা, হিংসুটের দল একটা, স্বৈরাচারীর দল একটা, অপপ্রচারের দল একটা, আর তার পাশে দুজন বন্ধু জুটেছে, 3 জন। আমি আগেও বলেছি জগাই মাথায় গদাই, আবার হবে। সাথে আর একটা আছে, সেটা এখন নাইবা বললাম, দেখে নিয়ে বলবো, এত তাড়াতাড়ি বলবো না, না জেনে বলবো না। তাদেরও আশা যদি কিছু পাই, হাঁসটাকে মেরে দিয়ে বাংলাটাকে বিসর্জন দিয়ে। বাংলাটা হচ্ছে হাঁস, সোনার হাঁস, রোজ একটা করে ডিম পাড়ে, সেই গল্পটা। বাংলাটাকে বিসর্জন দিয়ে সোনার হাঁসটাকে একদিনই মেরে দিয়ে তারা ভাবছে আমরা নির্বাচনে জিতব। আর ইসবার ওই বলেছিল না আগের বার এসে, ইসবার 200 পার, আর দিল্লিতে বলেছিল এসবার 400 পার। হিসেবটা মিলিয়ে নেবেন ইসবার কি করবে তৃণমূল কংগ্রেস। অভিষেক যেটা বলেছে অ্যাকচুয়ালি কারেক্ট, আমি ওইটাই মেন করতে চেয়েছি। আমি সবটা বলি না, ওরা যেটা বলতে পারে আমি সেটা বলতে পারি না, কিন্তু আমি বলেছি 2/3 মেজরিটি তো থাকবেই, তার বেশি আপনাকে নিয়ে আসতে হবে। বিজেপির জামানত জব্দ করতে হবে, এবারে জামানত জব্দ করার পালা। সব মিলিয়ে বন্ধুরা বুঝতেই পারছেন যে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘুম কিন্তু এখন থেকেই উড়ে গেছে, এবং সেই ঘুমটা যে উড়েছে সেটা তার এদিনের বক্তব্যে স্পষ্ট হয়ে গেছে। কেননা তার যেটা কথা, তার যেটা দাবি যে বিজেপি কিন্তু এই পশ্চিমবঙ্গকে পাখির চোখ করেছে 2026-এর বিধানসভা ভোটকে সামনে রেখে। আর ঠিক মহারাষ্ট্র এবং দিল্লির স্টাইলেই কিন্তু পশ্চিমবঙ্গ দখলের ছক কষে ফেলেছে।
আর সেই ছকটা কি? মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই কিন্তু কাগজপত্র দেখিয়ে যেটা দাবি করেছেন যে সেই ছকটা হচ্ছে এখানকার যে ভোটার লিস্ট সেই ভোটার লিস্টকে ম্যানিপুলেটিং করা, ভোটার লিস্টের মধ্যে কিছু ভুয়ো ভোটারের নাম টাম ঢুকিয়ে দেওয়া। এবং মমতা বন্দ্যোপাধ্যায় এদিন জানি না কোথা থেকে তিনি তার সেই লিস্ট পেয়েছেন, সেই লিস্ট দেখিয়ে কিন্তু একেবারে তৃণমূলের কর্মী সমর্থকদের জলের মতো করে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করেছেন যে কিভাবে হরিয়ানা, গুজরাট থেকে নাকি ভোটারদের নাম এই বাংলার বুকে ঢোকানো হচ্ছে, বাংলার ভোটার লিস্টে ঢোকানো হচ্ছে। এবং তার এই যে চোখ খুলে যাওয়া, বোধোদয় হওয়া, তার পেছনে যিনি কাজ করেছেন তাকেও কিন্তু এদিন তিনি থ্যাংক ইউ দিয়েছেন। আর তার নাম হচ্ছে প্রাক্তন সাংবাদিকা তথা তৃণমূলের বর্তমানের সাংসদ সাগরিকা ঘোষ। সাগরিকা ঘোষ দিল্লিতে থাকেন, সংবাদ মাধ্যমের সঙ্গে তিনি যুক্ত। তো কোথাও থেকে নাকি সোর্স মারফত তিনি এই যে বাংলার ভোটার তালিকা ম্যানিপুলেট করা সেই খবরটা মমতা বন্দ্যোপাধ্যায়কে দিয়েছিলেন। এবং মমতা বন্দ্যোপাধ্যায় পরে তথ্য তালাশ করে যেটা দেখতে পেরেছেন যে সত্যি সেই কাণ্ডটা নাকি বাংলার বুকেও ঘটছে, যে কাণ্ড করে নাকি দিল্লি এবং মহারাষ্ট্রে বিজেপি জয় ছিনিয়ে নিয়েছে। অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায়ের এই মুহূর্তে সব থেকে বড় মাথা ব্যথা হলো ভোটার তালিকা। ওসব উন্নয়ন ফুন্নয়ন নয়, এগিয়ে বাংলা ফাংলা নয়, সোজা কথায় মোদ্দা কথায় মমতা বন্দ্যোপাধ্যায় এখন ভোটের শতাংশ হিসেব করছেন। যে শতাংশের হিসেব শুভেন্দু অধিকারী বারবার মিডিয়ার সামনে বলেন যে 2 থেকে 3% ভোট যদি বিজেপি পেয়ে যায় তাহলে এই বাংলায় বিজেপি ক্ষমতায় চলে আসবে। তো সেই যে 2 থেকে 3% ভোটার, সেই ভোটটা বিজেপি কোন দিক থেকে নিয়ে আসার চেষ্টা করছে তারই কিন্তু একটা ব্যাখ্যা এদিন মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যের মধ্যে পাওয়া গেছে। এবং সেই বক্তব্যে কিন্তু এই যে 2 থেকে 3% ভোটারের বিজেপির নিয়ে আসার চেষ্টা, সেটা ভুয়ো ভোটার নাকি অন্য কিছু সেটা তো তদন্তের বিষয়। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় এতটাই আতঙ্কিত যে তিনি নির্বাচন কমিশনের উপরেও ভরসা করছেন না, মুখ্য নির্বাচন কমিশনারের উপরেও ভরসা করছেন না। তিনি তাহলে ভরসা করছেন কার উপরে? ভরসা করছেন ঘুরে ফিরে তার সেই দলের কর্মী সমর্থকদের উপরে। আর এই নিয়ে তিনি ঠিক কি বললেন বন্ধুরা দেখুন। আমি যে কথাটা বলতে চাই, যারা ভালো কাজ করছেন তাদের পদোন্নতি করব আমরা, কিন্তু যারা কাজ করেন না, শুধু ভাষণ দেন আর বিবৃতি দেন আর শুধু পার্টিকে সমালোচনা করেন, বিজেপিকে লড়াই করেন না, সিপিএমকে লড়াই করেন না, কংগ্রেসকে লড়াই করেন না, মানুষের পাশে থাকেন না, তাদের জন্য আমার কোনো দয়া মায়া নেই। আমার দয়া মায়া আছে আমার মাটির ঘরের ছোট্ট কর্মীটার ওপরে, যে কর্মীটা বুক দিয়ে জোড়া ফুলকে আগলে রাখে। আমি কিন্তু আপনাদের রহস্যটা উন্মোচন করে দিলাম, এরপরে দায়িত্ব আপনাদের। আর বাংলার মানুষকেও আবেদন করব, আপনারা আপনাদের ভোটার লিস্টটা দেখে নিন প্লিজ দয়া করে। তা নাহলে যে কোনো দিন এনআরসির নাম করে এবং ক্যান নাম করে আপনাদের কিন্তু নামটা ছল চাতুরি করে কেটে দেবে। এর দুটো দিক আছে, একটা তৃণমূলকে হারানো, বাংলাকে দখল করা, আর 2 নম্বর দিক হচ্ছে কি বলুন তো? 2 নম্বর দিক হচ্ছে আপনার বাংলার ভোটার কার্ড কেটে নেবে, আইডিটা কেটে নেবে, নিয়ে হরিয়ানা একজনের নামে যদি দুটো এপিক কার্ড থাকে, দুজনের নামে একটা কার্ডে, তাহলে কি হবে? তাহলে আপনাকে ছাঁটাই করে দিতে 1 সেকেন্ড লাগবে। আর এটা করছে খোদ ইলেকশন কমিশনের ব্লেসিংসে। সব মিলিয়ে বন্ধুরা বুঝতেই পারছেন যে মমতা বন্দ্যোপাধ্যায়ের এদিন এই যে সল্টলেকে সমস্ত তৃণমূলের কর্মী সমর্থকদের ডেকে ভাষণ দেওয়া বা মুখোমুখি হয়ে তার মনের দুশ্চিন্তা প্রকাশ্যে বলা, সব কিছুর মধ্যে একটাই মোদ্দা কথা, একটাই মোদ্দা বিষয়, সেটা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় 26-এর নির্বাচন, 26-এর লড়াইকে ঘিরে এখন থেকেই আতঙ্কিত। আর সেই আতঙ্কটাই কিন্তু তিনি তৃণমূলের কর্মী সমর্থক নেতাদের মনে এদিন তার বক্তব্যের মধ্যে দিয়ে ঢুকিয়ে দেওয়ার চেষ্টা করেছেন। এখন তার এই বক্তব্যে তৃণমূলের কর্মী সমর্থকরা 2026-এর বিধানসভা ভোটে লড়াই করবে নাকি সিটিয়ে যাবে সেটা সময়ই বলবে। তবে বন্ধুরা এ বিষয়ে আপনাদের মতামত কি? আপনাদের মতামত অবশ্যই এই ভিডিওটির নিচে কমেন্ট বক্সে লিখে জানাবেন। ধন্যবাদ।